ভিডিওটি মূলত লিমিটেশন অ্যাক্ট নিয়ে, যেটাকে আমরা বাংলায় বলছি তামাদি আইন। 1908 সালের একটি আইন এটি, এবং এটি বার কাউন্সিল এবং জুডিশিয়ারি সব ধরনের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা আইন। এই আইনে বলা আছে মূলত সময় কিভাবে শুরু হবে, একটা মামলা বা অ্যাপ্লিকেশন, আপিল, রিভিউ, রিভিশন এগুলোর ক্ষেত্রে কেমন প্রভিশন থাকবে, এই যাবত সমস্ত ইনফরমেশন। এখন আজকে আমাদের টপিকটা হলো সেকশন 3 নিয়ে। সেকশন 3তে বলা হচ্ছে লিমিটেশন অফ স্যুটস, আপিলস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। সেকশন 3তে মূলত যে বিষয়টা ফোকাস করছে সেটা হচ্ছে ডিসমিসাল অফ স্যুটস, অর্থাৎ মামলা কিভাবে ডিসমিস হতে পারে। এখানে এক্সেট্রা একটা শব্দ আছে, এই সেকশনে বলা হচ্ছে ডিসমিসাল অফ স্যুটস এক্সেট্রা। এক্সেট্রা বলতে বোঝানো হচ্ছে এই সেকশনে বা এই ধারাতে স্যুটের পাশাপাশি, মামলার পাশাপাশি আপিল আসবে এবং সেই সাথে অ্যাপ্লিকেশন আসবে। অর্থাৎ সেকশন 3 তিনটা বিষয়কে কভার করে: মামলা, আপিল অ্যান্ড অ্যাপ্লিকেশন। সেকশন 3 মূলত এই তিন ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি কেউ টাইমলি মামলাটা দাখিল না করে। এই আইনের শিডিউলে বা তফসিলে যে সময়গুলো বর্ণিত আছে, কবে মামলা করতে পারবে, কবে আপিল করতে পারবে, এগুলো যদি কেউ ফলো না করে, ওই টাইমে প্রেসক্রাইবড পিরিয়ডে যদি কেউ মামলা দাখিল করতে না পারে, তাহলে তার ওই মামলা বা আপিল বা অ্যাপ্লিকেশন শেল বি ডিসমিসড। এবং সেকশন 3 হচ্ছে একটা ম্যান্ডেটরি প্রভিশন, অর্থাৎ আদালত অবশ্যই মামলাটা খারিজ বা ডিসমিস করে দিবে। এবং এখানে আরেকটা কথা জোর দিতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট টু দ্য প্রভিশনস কন্টেইনড ইন সেকশনস 4 to 25। অর্থাৎ জাজ সময় ভিত্তিকে কেউ যদি এই তিনটা না করে, স্যুট, আপিল, অ্যাপ্লিকেশন কেউ যদি সময়ে ফ্রেম না করে, তাহলে জাজ ডিসমিস করে দিবে। তা তো ঠিক আছে, এর সাথে জাজ আর কি চিন্তা করবে? এখানে বলা হচ্ছে সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ সেকশন 4 to 25। অর্থাৎ জাজ সেকশন 4 এবং 25 পর্যন্ত কি বলা আছে, 4 থেকে 25-এর মধ্যে, এগুলো আগে অ্যাকাউন্টেবিলিটি নিবে বা এগুলো আগে দেখার চেষ্টা করবে। তার সাথে কি ফ্রড হয়েছে, কেন সে দেরিতে আসছে, কিংবা তার সাথে কি কোনো গুড ফেথে কি কোনো ফল্ট হয়েছে, তার কি কোনো রং জুরিসডিকশনে কোর্ট ফাইল হয়েছিল, এই যাবতীয় অন্যান্য সেকশনে যা বলা থাকবে, যেখানে তাকে সময় বাড়িয়ে দেওয়ার বা সময় যেখানে না বাড়ানো উচিত, এগুলো চিন্তা করবে সেকশন 4 থেকে 25কে মাথায় রেখে। ওইটা চিন্তা সাপেক্ষে জাজ তার আপিল কিংবা অ্যাপ্লিকেশন কিংবা স্যুটকে ডিসমিস করে দিবে যদি দেখে যে সেকশন 4 থেকে 25-এর মধ্যে কোনো প্রভিশনে সে পড়ে নাই, তার সাথে কোনো এক্সেপশনাল কেস হয়নি। তাহলে জাজ অবশ্যই মামলাটা কিংবা আপিলটা কিংবা অ্যাপ্লিকেশনটা খারিজ করে দিবে। এবং এখানে মামলা দাখিল হওয়া বলতে এক্সপ্লেনেশনে বোঝানো হচ্ছে, সাপোজ যে কোনো অর্ডিনারি কেসের ক্ষেত্রে যখন কেউ প্লেইন্ট দাখিল করবে কোর্টের প্রপার অফিসারের কাছে, আমরা জানি মামলা শুরু হয় প্লেইন্ট দাখিলের মাধ্যমে, তখন ধরে নেওয়া হবে মামলাটা শুরু হয়েছে বা প্লেইন্ট দাখিলের মাধ্যমে মামলাটা ইনস্টিটিউট হয়েছে। এবং একই সাথে পপার স্যুটের জন্য বা পপার বা নিঃস্ব ব্যক্তির মামলার জন্য প্রথমে কোর্টে আগে অ্যাপ্লিকেশন দিতে হয়, কোর্টের অনুমতি নিয়ে পপার স্যুটটা ফাইল করা যায়। ধরে নেওয়া হবে ওই অ্যাপ্লিকেশনটা যে টাইমে দেওয়া হচ্ছে ওই টাইমেই মামলাটা ইনস্টিটিউট হয়েছে। এবং যখন কোনো কোম্পানি রিলেটেড মামলা বা ক্লেম অ্যারাইজ হবে, যখন কোম্পানি উইন্ড আপ হয়ে যায় বা শেষ হয়ে যায়, ওই প্রসিডিউরে কেউ যদি অফিসিয়াল কোনো লিকুইডেটরের কাছে নিজের দাবি পেশ করে, তখন থেকে স্যুট ইনস্টিটিউট হিসেবে ধরে নেওয়া হবে। এটাই এক্সপ্লেনেশনের পার্ট। সেকশন 4-এ আমার টপিকটা কি? সেকশন 4-এ বলা হচ্ছে হোয়ার কোর্ট ইজ ক্লোজড হোয়েন পিরিয়ড এক্সপায়ার্স। অর্থাৎ লিমিটেশনের সময় যেদিন এক্সপায়ার হয়ে যাচ্ছে ওই মুমেন্টে যদি কোর্ট অফ থাকে, সেই ক্ষেত্রে রেমেডি কী হবে? সাপোজ আজকে আমার মামলার লাস্ট ডেট ছিল, আজকের মধ্যে যদি আমি মামলাটা ফ্রেম না করি বা অ্যাপ্লিকেশনটা জমা না দিই বা রিভিউর আবেদন বা আপিলের আবেদন না করি, আমি আর বর্ধিত সময় পাবো না। এটাই কি মামলার রেমেডি, বা এটাই কি সময় শেষ হয়ে গেলে রেমেডি, কিংবা কোর্ট বন্ধ থাকলে কি রেমেডি? উত্তরটা হচ্ছে না।
যেদিন আমার মামলা করার লাস্ট ডে, যেদিন আমার লাস্ট ডে বা আমার যেদিন এক্সপায়ার হওয়ার ডেট, সেদিন যদি কোর্ট অফ থাকে তাহলে ওই দিনটা বাদ যাবে। সাপোজ আজকে ন্যাশনাল হলিডে, আজকে আমার মামলা করার লাস্ট দিন, আজকের দিনটা আর কাউন্ট হবে না। আমি চাইলে আগামীকালকে লাস্ট দিন ধরে মামলাটা দাখিল করতে পারবো বা আপিলটা দাখিল করতে পারবো, বা রিভিউ বা রিভিশন কিংবা লিভ টু আপিল বা কোনো অ্যাপ্লিকেশন আমি দাখিল করতে পারবো। অতএব যেদিন কোর্ট বন্ধ থাকবে কোনো ন্যাশনাল হলিডের কারণে কিংবা আদার কোনো ইস্যুতে, ওই দিনটাকে কাউন্ট করতে হবে না, এর পরের দিন আমার কাউন্টেড হবে। অর্থাৎ কোর্ট বন্ধের দিন যদি আমার শেষ দিন পড়ে তাহলে ওই দিনটা বাদ যাবে, এর পরের দিনও আমি মামলাটা বা আপিলটা, অ্যাপ্লিকেশন, রিভিউ, রিভিশন এক্সেট্রা আমি দাখিল করতে পারবো। এটাই হচ্ছে সেকশন 4-এর মূল কথা। সেকশন 5-এ বলা হচ্ছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। কিছু ক্ষেত্রে সময় এক্সটেন্ড করা হচ্ছে বা বাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমার যে ক্ষেত্রে দেরি হচ্ছে, আমার দেরিকে কিন্তু ক্ষমা করা হচ্ছে। সময় বাড়ানো মানে হচ্ছে আমার দেরিটাকে ক্ষমা করে আমাকে কিছু সময় গ্র্যান্ট করা হচ্ছে। এটাই সেকশন 5-এর মূল বিষয়। সেকশন 5কে আমরা এক্সটেনশন অফ পিরিয়ডও বলতে পারি, সময় বর্ধন কিংবা হচ্ছে কন্ডোনেশন অফ ডিলে, তার মানে হচ্ছে দেরিকে ক্ষমা করা। এই নামেও কিন্তু সেকশন 5 পরিচিত। পরীক্ষায় প্রশ্ন আসলে অনেক ক্ষেত্রে এক্সটেনশন অফ পিরিয়ডের বেসিসেও কোয়েশ্চেন আসে এবং অনেক ক্ষেত্রে কন্ডোনেশন অফ ডিলে বলতে কী বোঝায় এই প্রশ্নটাও আসে। দুইটার আনসারই সিমিলার এবং দুইটার আনসারই সেকশন 5-এর আন্ডারে আসবে। এখানে বলা হচ্ছে সেকশন 5 5টা ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। 5টা ক্ষেত্র হচ্ছে আপিল প্রথমত, সেকেন্ডলি হচ্ছে লিভ টু আপিল, অর্থাৎ আপিল করার জন্য যে মুহূর্তে আমার আদালতের অনুমতির প্রয়োজন হচ্ছে বা আদালতে একটা দরখাস্ত দিতে হচ্ছে, তারপর গিয়ে আমি আপিল করতে পারছি, ওটাকে বলা হয় লিভ টু আপিল। থার্ডলি হচ্ছে রিভিউ, ফোর্থলি হচ্ছে রিভিশন এবং ফিফথ হচ্ছে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন। অর্থাৎ এই 5টা ক্ষেত্রে সেকশন 5 অ্যাপ্লাই করা যাবে। এই 5টা ক্ষেত্রে আদালত যদি সাফিসিয়েন্ট কজ খুঁজে পায় বা আদালতকে যদি যথেষ্ট কারণ দেখিয়ে সন্তুষ্ট করা সম্ভব হয়, তাহলে এই 5টা ক্ষেত্রে সেকশন 5-এর আন্ডারে আদালত সময় বর্ধন করে দিবে। এই 5টার বাহিরে অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আদালত সময় বাড়িয়ে দিবে না। যেমন অনেক সময় প্রশ্ন আসে কোন কোন ক্ষেত্রে আদালত পিরিয়ড এক্সটেনশন করে বা কন্ডোনেশন অফ ডিলেটা অ্যাকসেপ্ট করে, তাহলে হচ্ছে এই 5টা ক্ষেত্রের কথা আসবে। এবং প্রশ্ন হতে পারে কোন ক্ষেত্রে আদালত কন্ডোনেশন অফ ডিলে বা সেকশন 5-এর আন্ডারে এক্সটেনশন করবে না সময়কে, সেটা হচ্ছে প্রথমত মূল মামলার মাধ্যমে বা মূল মামলার ক্ষেত্রে। সেকেন্ডলি হচ্ছে স্পেশাল লয়ের আন্ডারে, অর্থাৎ যেগুলো হচ্ছে স্পেশাল ল হতে পারে নারী শিশু, হতে পারে শিশু আইন, হতে পারে অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, হতে পারে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এই জাতীয় আইনগুলোর ক্ষেত্রে, বিভিন্ন বিশেষ আইনের ক্ষেত্রে সেকশন 5 অ্যাপ্লাই হবে না এবং কখনো মূল মামলার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। এই ক্ষেত্রগুলো ছাড়া অন্যান্য যে কোনো আপিল, অ্যাপ্লিকেশন, রিভিউ, রিভিশন সকল ক্ষেত্রে এই 5টা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। সাপোজ একটা প্রবলেমেটিক এরকম আসলো যে নারী শিশু আইনের মধ্যে আপিল করতে চাচ্ছে কোনো একটা পার্টি, কিন্তু তার সময় শেষ হয়ে গিয়েছে, সে কি সেকশন 5-এর আন্ডারে কন্ডোনেশন অফ ডিলে পেতে পারে বা তার কি সময় বৃদ্ধি হতে পারে? এরকম একটা প্রশ্ন আসলো। এখন এখানে আপিল দেখলাম, আমি ভাবলাম যে সেকশন 5 অ্যাপ্লাই হবে, এটা কিন্তু না, আমাকে দেখতে হবে আইনটা কেমন। আমি তো বলেছি সেকশন 5টা কখনো স্পেশাল আইনের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। অতএব এটা যেহেতু নারী ও শিশু নির্যাতন মামলার একটা আপিল, অতএব এখানে সেকশন 5টা অ্যাপ্লাই হবে না, বিশেষ আইনে অ্যাপ্লাই হবে না এবং মূল মামলার ক্ষেত্রে, যে কোনো মূল মামলার ক্ষেত্রে সেকশন 5 অ্যাপ্লাই হবে না। শুধুমাত্র জেনারেল লসগুলোর এই 5টা ক্ষেত্রে সেকশন 5 অ্যাপ্লাই হবে: আপিল, লিভ টু আপিল, অ্যাপ্লিকেশন, রিভিউ অ্যান্ড রিভিশন। এবং এখানে সাফিসিয়েন্ট কজ থেকে অনেক সময় প্রশ্ন আসে। সাফিসিয়েন্ট কজ বলতে কি বোঝানো হয়? এগুলা অনেকগুলো কেস ডিসিশনের মাধ্যমে ইনক্লুড করা হয়েছে। সাফিসিয়েন্ট কজ বলতে বোঝানো হচ্ছে এমন কোনো কারণ, এমন কোনো কজ যেটা হচ্ছে কোনো পার্টির কন্ট্রোলে নেই বা যেটাতে
পার্টিরা যথাযথভাবে মেজারমেন্ট ফলো করেছে, কিন্তু তারপরও এমন সিচুয়েশন চলে আসছে তাদের সামনে বা তাদের লাইফে যেটা থেকে উত্তরণ করতে পারছে না বিদায় তাদের ডিলে হয়েছে। অ্যাজ এক্সাম্পল সাফিসিয়েন্ট কজ হিসেবে এটাও আসতে পারে যে কেউ সিভিয়ার লেভেলে ইল ছিল, কেউ মেডিকেলে ছিল, কিংবা হচ্ছে এমন কোনো সিকনেস তার ছিল যেটার মাধ্যমে হচ্ছে যে সে আসলে খুব বিপর্যয় অবস্থা ফেস করছিল। কিংবা হতে পারে অ্যাক্ট অফ গড মানে হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো দুর্যোগ যদি হয়, কোনো বন্যা কিংবা অন্য কিছু ভূমিকম্প বা এরকম কোনো সাফিসিয়েন্ট গ্রাউন্ড হিসেবে বিবেচিত হবে। এছাড়াও হচ্ছে লয়ারদের যদি কোনো মিস্টেক হয়ে যায়, কিংবা হচ্ছে গুড ফেথে যদি কোনো ভুল হয়ে যায়, কিংবা হচ্ছে আদার্স যেগুলো কোর্টের কাছে যুক্তিযুক্ত মনে হবে এবং কোর্টকে যেটা দ্বারা স্যাটিসফাই করা যাবে এবং যে ক্ষেত্রে কোর্ট সন্তুষ্টিপূর্বক সময় বৃদ্ধি করে দিবে, ওই কজগুলোকে, ওই রিজনগুলোকে বলা হচ্ছে সাফিসিয়েন্ট কজ আন্ডার সেকশন 5। তো আজকে এটুকুই। আজকে আমি সেকশন 3, 4, 5 কভার করেছি লিমিটেশন অ্যাক্টের